ওয়েলকাম টু আড্ডা কালেকশন ফ্রেন্ডস। আজকের গল্পের নাম রিনিতা তোমার জন্য। গল্পটা শুনে জানিও কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিও। আর কমেন্ট করে জানিও এরকম কোনো ঘটনা তোমাদের সাথে ঘটেছে কিনা। তা রিনিতা তোমার জন্য যে লিখেছেন তার নাম হচ্ছে সৌরভ। গল্প শুরু করি। আচ্ছা, মৃত্যুর আগে কি মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন? কোনোভাবে কি কোনো ডাক আসে মৃত্যুর? কি জানি, চলুন আজ সেই কাহিনী শোনাবো আপনাদের। রিনিতাকে যখন দক্ষিণ ভারতের এক নামকরা হাসপাতালে এনে ভর্তি করলাম, তখনও বুঝতে পারিনি কি অপেক্ষা করে রয়েছে আমার জন্য। সবকিছু তো ঠিকই চলছিল, সাজানো ঘর, সুখের ঘরকন্যা, একা হাতে সবকিছু সামলে নেওয়া, সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে একটা পেটে ব্যথা, বমি আর জ্বর সবকিছু এলোমেলো করে দিল। প্রথম দিন যে নার্সিংহোমে ভর্তি করালাম, সেখানকার ডাক্তারবাবুরা বললেন লিভারে একটু ইনফেকশন হয়েছে। দ্বিতীয় দিন সকালে হঠাৎ বাথরুমের সঙ্গে রক্ত পড়া শুরু হলো। ডাক্তারি পরিভাষায় যাকে বলে হেমাচুরিয়া অ্যাটাক। পরের দিন অর্থাৎ 13ই এপ্রিল নিয়ে চলে গেলাম দক্ষিণ ভারতের সেই বিখ্যাত হাসপাতালে। ডাক্তারবাবুরা দেখে বললেন প্রচুর পরীক্ষা করানোর পর বলতে পারবেন ঠিক কী হয়েছে। এখনও পর্যন্ত সব কিছু মোটামুটি স্বাভাবিক ছিল। সমস্যা শুরু হলো দিন তিনেক পর থেকে। দিনটা ছিল 16ই এপ্রিল। সকাল থেকেই রিনিতা অসংলগ্ন আচরণ করছিল, অনবরত অসংলগ্ন কথাবার্তা বলছিল। একটা সুস্থ মেয়েকে চোখের সামনে মাত্র এক সপ্তাহের মধ্যে এই অবস্থায় দেখে একটুও ভালো লাগছিল না। বারবার ছুটে যাচ্ছিলাম ডাক্তারবাবুদের কাছে। দুপুর 2টোর সময় মেডিসিন বিভাগের 3 নম্বর ইউনিটের অফিসে আমাকে ডেকে পাঠানো হলো। আমি যাওয়ার পর আমাকে বলা হলো রিনিতা নাকি একটা বিরলের থেকেও বিরলতম রোগে আক্রান্ত, যার নাম ক্যাটাস্ট্রফিক অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম। পাতি বাংলায় অটো ইমিউন ডিসঅর্ডারের একটা ভয়ঙ্কর রূপ, যেখানে কিডনি সহ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। চোখের সামনে সবকিছু ভেসে উঠল, সেই প্রাণবন্ত হাসি, সেই ছেলে মানুষই এবং আরো অনেক কিছু। বুকে পাথর চেপে ফিরে এলাম ওয়ার্ডে। ততক্ষণে রিনিতার অসংলগ্ন কথাবার্তার তোড় বাঁধ ভেঙেছে। কাউকে চিনতে পারছিল না, শুধু একটাই কথা বলছিল, দাদু এসেছিল, বলল আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, দাদু ছিলেন আমাদের এক দূর সম্পর্কের দাদু, যিনি রিনিতাকে নিজের মেয়ের থেকেও বেশি স্নেহ করতেন। উনি বছর 2 হলো মারা গেছেন। তখন রাত প্রায় 1টা। বাইরে বসে ভাবছিলাম কি থেকে কি হয়ে গেল। হঠাৎ ফোন এলো রিনিতার মায়ের। সাথে সাথেই ওপরে গিয়ে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। 2 হাতে 5টা স্যালাইন আর ইঞ্জেকশনের চ্যানেল আছে, মুখে সিপ্যাপ লাগানো অবস্থাতেই রিনিতা উঠে বসে আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। জুনিয়র ডাক্তারবাবুরা বললেন আমাকে সামনে গিয়ে কথা বলতে, কারণ কাউকে সামনে যেতে দিচ্ছে না। ও চিৎকার করছে। অক্সিজেন মাস্ক খুলে সামনে দাঁড়াতেই রিনিতা আমার হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, ওই দেখো দাদু দাঁড়িয়ে, আমায় এরা যেতে দিচ্ছে না, ওই দেখো আমায় ডাকছে। কি করব বুঝতে পারছিলাম না। বিজ্ঞান মানব নাকি রিনিতার কথা মানব। রিনিতার মাথাটা বুকে জড়িয়ে ধরে বললাম, দাদু আর বেঁচে নেই, প্লিজ একটু চুপ করে শো। আমার কথাটা শোনা মাত্র রিনিতার চোখ দুটো বড় হয়ে গেল। এক অদ্ভুত ক্রূর দৃষ্টিতে ও আমায় দেখছিল। তারপর হঠাৎ বলল, তোরা সব কটা এক, আমায় যেতে দিবি না, তাই না? কথাটা বলেই আমার হাতে একটা মোক্ষম কামড় বসালো। সিস্টাররা জোর করে আমার হাত ছাড়িয়ে নিলেন আর রিনিতাও অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। হাত বেঁধে দেওয়া হলো রিনিতার। রাত 2:30টার সময় ডাক্তার ম্যাডাম বললেন মাথায় রক্ত জমে যাওয়ার জন্য এত অসংলগ্ন আচরণ করছে রিনিতা। রাত 2:40 ডায়ালিসিসে নিয়ে যাওয়া হলো রিনিতাকে। ডায়ালিসিস রুমের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলাম। বেশ কিছুক্ষণ পর ডায়ালিসিস রুমের একজন সিস্টার এসে আমাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে দেখলাম রিনিতা আবারও ভুল বকা শুরু করেছে। দাঁড়াও দাদু, আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যাব। এমন সময় সেই সিস্টারটি হঠাৎ একটা ক্রস চিহ্ন এনে রিনিতার কপালে ছুঁয়ে কি সব মন্ত্র পড়লেন। অদ্ভুতভাবে দেখলাম রিনিতা আস্তে আস্তে চুপ হয়ে গেল। আমার হাতে ক্রস চিহ্নটা দিয়ে সিস্টার বললেন রিনিতার বালিশের তলায় দিয়ে রাখতে, প্রভু যিশু রক্ষা করবেন। এরপর টানা 47 দিন ওই হসপিটালে থাকার পর রিনিতাকে নিয়ে বাড়ি ফিরলাম। আসার সময় হেড অফ দ্য মেডিকেল বোর্ড বললেন মন শক্ত রাখতে, পরিস্থিতি খুব একটা ভালো না।
বাড়িতে আনার পর সপ্তাহে 4টে করে ডায়ালিসিস, দিনে প্রায় 25টা ক্যাপসুল, ট্যাবলেট আর সপ্তাহে 2বার রক্ত দিয়ে রিনিতার চিকিৎসা চলতে থাকলো। লক্ষ্য করে দেখলাম রিনিতার হসপিটালের অধিকাংশ কথাই মনে নেই। দিনটা ছিল 1 জুলাই। সকাল থেকেই রিনিতার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন 77 আর হার্টবিট 146। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নেতামন্ত্রীর হাতে পায়ে ধরে পিজি হাসপাতালের আইসিইউতে বেড পাওয়া গেল। তড়িঘড়ি নিয়ে ছুটলাম। দুপুর 3টে নাগাদ রিনিতাকে ভর্তি করানো হলো আইসিইউতে। রিনিতা আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলো। সন্ধে 7:30 মানে 7:30 নাগাদ ডাক্তারবাবু ডেকে বললেন রিনিতার অবস্থা প্রায় হাতের বাইরে। লাইফ সাপোর্টিং সিস্টেমে রাখা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না। রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছে। অনেক অনুরোধের পর একবার দেখতে গেলাম রিনিতাকে। হাত দুটো ধরে বললাম, কিছু চিন্তা করো না রিনি, ডাক্তারবাবু বলেছেন একদম সুস্থ হয়ে ছাড়বে। রিনিতা কি বুঝলো কি জানি, অনেক কষ্টে বললে উঠল, তুমি ওই চেষ্টাই করো। আর এদিকে দাদু এসে দাঁড়িয়ে আছে সঙ্গে করে নিয়ে যাবে বলে। কিছু বলতে পারিনি, শুধু চোখ দুটো বেয়ে জল পড়ছে। রাত 12টা 20 আইসিইউ থেকে ডেকে পাঠানো হলো আমাকে। ডাক্তারবাবু বললেন রাত 11টা 30 নাগাদ একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় রিনিতার। আর বাঁচানো যায়নি রিনিতাকে। প্রাণপণে চেষ্টার পরও আমার স্ত্রী রিনিতা আমাদের ছেড়ে অনেক দূর অজানার দেশে পাড়ি দিয়েছে। রিনিতার মৃত্যুর সাথে কয়েক বছরের একসাথে পথ চলা শেষ হলো আরো অনেক কিছু। সব শেষে বলি, রিনিতা, এই লেখাটা তোমার জন্য। আগের লেখাগুলো মতো এই লেখাটা তোমায় পড়ে শোনাতে পারবো না। যদি মৃত্যুর ডাক বলে কিছু থাকে, তাহলে দাদুর কাছে খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আজ এ পর্যন্তই।